আসসালামু আলাইকুম। আজ আমাদের সাক্ষ্য আইনের 11তম লেকচার, সাক্ষ্য আইনের 11তম লেকচার হচ্ছে আমাদের 59 ধারা থেকে 73 ধারা পর্যন্ত। আমরা এই 59 থেকে 73 ধারায় দুইটা বিষয় পড়বো, একটা হচ্ছে ওরাল এভিডেন্স আর একটা হচ্ছে ফ্যাক্টস অফ দ্য ডিডস, অর্থাৎ মৌখিক সাক্ষ্য এবং হচ্ছে দলিলের বিষয়বস্তু। তাহলে আমাদের সাক্ষ্য আইনের 59 ধারায় বলছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, অর্থাৎ মৌখিক সাক্ষ্য দ্বারা কোনো ঘটনা প্রমাণ। আমরা এর আগে পড়েছি যে সাক্ষ্য দুই প্রকার, মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। এখন এখানে এসে 59 ধারায় বলছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনার প্রমাণ। যে কোনো ঘটনায় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে, শুধু দলিলের বিষয়বস্তু ব্যতীত যে সকল ঘটনা থাকে, যেখানে দলিলের বিষয়বস্তু থাকবে, দলিল সংক্রান্ত বিষয় থাকবে, এই দলিলের বিষয়বস্তু ব্যতীত যত ঘটনা আছে সব ঘটনাই আমরা সাক্ষ্য আইনের 59 ধারা মোতাবেক মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারবো। আমরা তাহলে এ পর্যায়ে একটা উদাহরণ দেখবো যে মৌখিক সাক্ষ্য দ্বারা যে বিচার হয়। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায় দুইটা ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে দখল প্রমাণ করিবার ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য, আর দুই নম্বর হচ্ছে জন্ম মৃত্যু প্রমাণ করতেও মৌখিক সাক্ষ্য চলে। যদি কোনো ব্যক্তির জন্ম মৃত্যু সম্পর্কে প্রশ্ন ওঠে, তাহলে আদালতে গিয়ে যদি কেউ তার জন্ম মৃত্যুর পক্ষে সাক্ষ্য প্রদান করে, সে সাক্ষ্য চলে। এই কথাটা বলা হয়েছে। তাহলে দখল প্রমাণ আর হচ্ছে জন্ম মৃত্যু প্রমাণ করতে মৌখিক সাক্ষ্য চলে। আর এখানে একটা নোট প্রদান করা হয়েছে, নোটে বলা হয়েছে ফৌজদারি মামলায় সাধারণত মৌখিক সাক্ষ্যের উপর বিচার হয়। অর্থাৎ বলা হয়েছে ফৌজদারি মামলায় আমাদের সাধারণত কি হয়, মৌখিক সাক্ষ্যের উপরে বিচার করা হয়। এই পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের 60 ধারা। সাক্ষ্য আইনের 60 ধারায় কি বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, আর যদি পরোক্ষ হয় তাহলে হবে না। অর্থাৎ যে ব্যক্তি আদালতে মৌখিক সাক্ষ্য প্রদান করবেন, তিনি যে বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রদান করবেন বিষয়টি নিজ চোখে দেখতে হবে। তারপর যদি শুনতে পাওয়ার কোনো ঘটনা হয় তাহলে বিষয়টি নিজ কানে শুনতে হবে। স্পর্শ করার যদি কোনো বিষয় হয় তাহলে বিষয়টিকে নিজ হাতে বা নিজ শরীরে স্পর্শ করতে হবে। এই তিনটে বিষয় সম্পর্কে বলা হয়েছে এখানে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। কারো কাছ থেকে শুনে, অর্থাৎ পরোক্ষভাবে কারো কাছ থেকে শুনে বা কারো মাধ্যমে দেখে, অর্থাৎ কোনো ভিডিও মাধ্যমে দেখে যদি প্রদান করা হয় সেটা আদালতে গ্রহণযোগ্য হবে না। এই কথাটাই এখানে বলা হয়েছে। তিনি মৌখিক সাক্ষ্য প্রদান করবেন অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এই পর্যায়ে দেখবো আমরা সাক্ষ্য আইনের 61 ধারা। সাক্ষ্য আইনের 61 ধারা বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রমাণ, অর্থাৎ যে আমাদের দলিলের বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যাবে এ সম্পর্কে বলা হয়েছে। দলিলের বিষয়বস্তু দুইটি উপায়ে প্রমাণ করা যাবে। এক নম্বর হচ্ছে প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য, আর দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য। তাহলে আমরা যদি বোর্ডের দিকে দেখি তাহলে এখানে বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তু তাহলে আমাদের কয়টি উপায়ে প্রমাণ করা যাবে? দুইটি উপায়ে প্রমাণ করা যাবে। এক নম্বরে যাবে প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে, আর দুই নম্বরে যাবে মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্সের মাধ্যমে। এখন এটা তো দেখলাম যে আমরা দলিলের বিষয়বস্তু দুই উপায়ে প্রমাণ করা যাবে। তাহলে আমরা যদি একটু দলিলের বিষয়বস্তুগুলো দেখি, দলিলের বিষয়বস্তু হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে দলিলের বক্তব্য। এক নম্বর হচ্ছে কি দলিলের বক্তব্য। যদি এমন প্রশ্ন ওঠে যে দলিলের বক্তব্য কিভাবে প্রমাণ করতে হবে, এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 61 থেকে 78 ধারায়। দুই নম্বর হচ্ছে দলিলের বিশুদ্ধতা কিভাবে প্রমাণ করতে হবে। দলিলের বিশুদ্ধতা প্রমাণ করতে হবে 79 থেকে সাক্ষ্য আইনের 91 ধারা মোতাবেক। সাক্ষ্য আইনের 79 থেকে 91 ধারা মোতাবেক। আর তিন নম্বরে আমাদের বলা হয়েছে কোন ক্ষেত্রে কত দূর দলিলি সাক্ষ্য বিদ্যমানতার ও মৌখিক সাক্ষ্য অগ্রহণীয় হবে, এটা সম্পর্কে বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 91 থেকে 100 ধারা। 91 থেকে 100 ধারা। তাহলে এই ছিল আমাদের সাক্ষ্য আইনের 61 ধারা, যে দলিলের বিষয়বস্তু দুইভাবে প্রমাণ করা যায়। এক নম্বর হচ্ছে প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স, আর দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য। আর দলিলের বিষয়বস্তু হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে দলিলের বর্ণনা, দুই নম্বর হচ্ছে বিশুদ্ধতা, আর তিন নম্বর হচ্ছে দলিলিক সাক্ষ্য কতক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে এবং মৌখিক সাক্ষ্য অগ্রহণযোগ্য হবে। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 62 ধারা। সাক্ষ্য আইনের 62 ধারায় বলা হয়েছে প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিল, ইংরেজিতে বলা হয় প্রাইমারি এভিডেন্স। তাহলে এই সাক্ষ্য আইনের 62 ধারায় কি বলা হয়েছে আমরা দেখি। বলছে প্রাথমিক সাক্ষ্য অর্থ সংশ্লিষ্ট দলিলটি আদালতে পরিদর্শনের জন্য দাখিল করতে হইবে। কি বলছে যে প্রাথমিক সাক্ষ্য অর্থ যে দলিল নিয়ে প্রশ্ন উঠবে ওই দলিলটি আদালতে দাখিল করতে হইবে, অর্থাৎ মূল কপি দাখিল করতে হইবে। এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে কোন দলিল যদি কতিপয় খণ্ডে সম্পাদিত হয় তাহলে এই প্রত্যেকটি খণ্ডই আদালতে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এবার যদি একটা উদাহরণ দেই, মনে করেন তিন ব্যক্তি মিলে একটা চুক্তি সম্পাদিত হয়েছে। এখন এই তিন ব্যক্তির চুক্তি যদি একই পন্থায়, একই বিষয়ে, একই লেখনীতে সবকিছু ঠিক রেখে তৈরি করা হয় এবং পরবর্তীতে যদি এই দলিল নিয়ে কখনো প্রশ্ন ওঠে, তাহলে যে কোনো এক ব্যক্তি থেকে প্রদত্ত একটা দলিলের কপি
প্রদান করলেই সেটা আদালতে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এটাই বলা হয়েছে যে কোনো দলিল কতিপয় খণ্ড সম পদ্ধতিতে সম্পন্ন করা হলে তাহলে তার যে কোনো এক কপি আদালতে দাখিল করলে সেই এক কপি ওখানে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। 2 নম্বরে কি বলা হয়েছে, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, যেমন হচ্ছে লিথোগ্রাফি অথবা মুদ্রণ। এই লিথোগ্রাফি অথবা মুদ্রণের মাধ্যমে যদি একই বিষয়ে বহু সংখ্যক দলিল মুদ্রিত হয় সেক্ষেত্রে এর যে কোনো একটি কপি আদালতে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এবার যদি উদাহরণ দেই, যেমন মনে করেন সংবাদপত্র পত্রিকা, আমরা যে প্রতিদিন বিভিন্ন ধরনের সংবাদপত্র হাতে পাই, এই সংবাদপত্র হচ্ছে বহু সংখ্যক সংখ্যা একাত্রে একই পদ্ধতি অবলম্বন করে সবকিছু ঠিক রেখে প্রকাশ করা হয়। এই একই সংবাদপত্রের এক কপি অথবা কোনো মুদ্রিত গ্রন্থের যে কোনো এক কপি যদি আদালতে দাখিল করা হয় সেক্ষেত্রে সেটা প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 63 ধারা। সাক্ষ্য আইনের 63 ধারায় বলা হয়েছে মাধ্যমিক দলিল বা সেকেন্ডারি দলিল। আমরা যদি দেখি মাধ্যমিক দলিল বলতে বা সেকেন্ডারি দলিল বলতে কোনগুলো বোঝাবে, 1 নম্বর বলছে সত্যায়িত কপি বা জাবেদা নকল। যদি কোনো দলিলের সত্যায়িত কপি হয় বা জাবেদা নকল হয় সেটা মাধ্যমিক দলিল হিসেবে গণ্য হবে। তার বলছে যান্ত্রিক পদ্ধতি প্রদত্ত কপি, যে যান্ত্রিক পদ্ধতি যদি প্রদত্ত কপি হয়, যেমন হচ্ছে এখন বর্তমানে যান্ত্রিক পদ্ধতিতে কার্বন কপি প্রদান করা হয়, যদি সেই ধরনের কোনো কপি হয়। তারপর বলছে কপি হইতে কপি মূল দলিলের সাথে মিলাইয়া লইলে, যে যদি আমাদের মূল দলিল থেকে কোনো কপি ফটোকপি করা হয় এবং মূল দলিলের কাছে সবকিছু ঠিক থাকে তাহলে সেটাও মাধ্যমিক সাক্ষ্য হবে। এরপর আমাদের বলছে দলিলের পরিপূরক অংশ। দলিলের পরিপূরক অংশ বলতে বোঝাইছে যিনি দলিল প্রদান করেন নাই কিন্তু তার কাছে একটা কপি আছে, সে কোথাও থেকে সংগ্রহ করছে, সার্টিফাইড কপি হতে পারে বা উত্তোলন করছে, তার এই কপি হচ্ছে এখানে দলিলের পরিপূরক অংশ। আর একটা বলেছে যিনি দলিলখানি নিজে দেখেছেন তাহার বর্ণনা করছেন, অর্থাৎ এক ব্যক্তি দলিলখানি নিজে দেখেছেন, তিনি এই মর্মে আদালতে বর্ণনা করছেন। যদি এরকম কোনো বিষয় থাকে তাহলে আমাদের সেটা হবে এই মাধ্যমিক সাক্ষ্য অন্তর্ভুক্ত। তাহলে মাধ্যমিক সাক্ষ্যতে আমাদের 5টা ক্লজ বলছে, এই ক খ গ গ উম, এই 5টা ক্লজ সম্পর্কে বলছে। 1 নম্বর হচ্ছে সত্যায়িত কপি বা জাবেদা নকল, 2 নম্বর হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে প্রদত্ত কপি, আর 3 নম্বর হচ্ছে কপি হইতে কপি যদি মূল দলিলের সাথে মিলাইয়া নেওয়া হয়। 4 নম্বরে বলছে দলিলের পরিপূরক, আর একটা হচ্ছে যিনি দলিলখানি নিজে দেখেছেন এই মর্মে আদালতে বর্ণনা করবেন। মাধ্যমিক সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হইবে। এই বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 63 ধারা। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 64 ধারা। সাক্ষ্য আইনের 64 ধারায় বলা হয়েছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা আদালতে দলিল প্রমাণ করতে হবে। আমরা সাক্ষ্য আইনের 62 ধারায় বলেছিলাম প্রাথমিক সাক্ষ্যর সংজ্ঞা অথবা প্রাইমারি এভিডেন্সের সংজ্ঞা, আর এখানে আইসা বলছে যে এই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স এটাকে বলা হয় মূল দলিল। এই মূল দলিল কখনো যদি দলিল নিয়ে প্রশ্ন ওঠে তাহলে যে দলিল নিয়ে প্রশ্ন উঠবে ওই দলিলের মূল কপি আদালতে উত্থাপনের মাধ্যমে প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে, এটা বলা হয়েছে। অর্থাৎ দলিলের সাধারণ নীতি হচ্ছে মূল কপি প্রদানের মাধ্যমে প্রমাণ করতে হবে। তবে যদি মূল কপি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা মাধ্যমিক সাক্ষ্য দ্বারাও প্রমাণ করতে পারবো, এটা আবার বলা হয়েছে আমাদের 65 ধারায়। আমরা সাক্ষ্য আইনের 63 ধারায় পড়েছিলাম মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য কি? এ পর্যায়ে আমরা পড়বো সাক্ষ্য আইনের 65 ধারা, যে মাধ্যমিক সাক্ষ্য কখন আদালতে কোন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা যদি দেখি মাধ্যমিক সাক্ষ্য 9টি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। 1 নম্বরে দলিলটি যদি অভিযুক্ত ব্যক্তির দখলে থাকে, অর্থাৎ যে ব্যক্তি অভিযুক্ত যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে দলিলটি যদি তার কাছে থাকে সেক্ষেত্রে মাধ্যমিক দলিল ব্যবহার করা যাবে। তারপর বলছে আদালতের এখতিয়ারের বাহিরে দলিলটি এমন ব্যক্তির কাছে রয়েছে যে তাকে নোটিশ করার পর সে আদালতে দলিলটি হাজির করেনি বা উত্থাপন করেনি, সেক্ষেত্রে আদালতের এখতিয়ারের বাহিরে থাকলে ওটা মাধ্যমিক দলিল হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। তারপর বলছে দলিলটি হারিয়ে গেলে, যে দলিলটি যদি হারিয়ে যায়, যে দলিলটি পাওয়া যাচ্ছে না কিন্তু এটার কোনো সার্টিফাইড কপি আছে, সেক্ষেত্রে আমরা মাধ্যমিক দলিল আদালতে ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে দলিল যদি নষ্ট হয়ে যায়, আমি যে ডকুমেন্ট বা যে দলিলটি আদালতে দাখিল করব সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার নকল কপি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে, এটা বলা হচ্ছে 4 নম্বরে। 5 নম্বর বলা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি দলিলের অস্তিত্ব স্বীকার করলে, অর্থাৎ যে ব্যক্তি অভিযুক্ত যার বিরুদ্ধে আমি দলিল প্রমাণ করব সে যদি দলিলের অস্তিত্ব অথবা তার কোনো প্রতিনিধি যদি দলিলের অস্তিত্ব স্বীকার করে কিন্তু হচ্ছে সে দিতে অস্বীকৃতি জানায়,
অথবা প্রদান না করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মাধ্যমিক সাক্ষ্য আদালতে প্রমাণ করা যাবে। এবং সে দলিলের হস্তান্তরের ক্ষেত্রে যদি অযোগ্য হয়, যে দলিলটি এমন ব্যক্তির কাছে আছে যেটা হস্তান্তর করা সম্ভব না বা এমন জায়গায় আছে যেটা হস্তান্তর করা সম্ভব নয়, সেক্ষেত্রে আদালতে মাধ্যমিক দলিল প্রদান করা যাবে এবং মাধ্যমিক দলিল গ্রহণযোগ্য হবে। এরপর বলা হয়েছে সরকারি দলিল হলে, এই সরকারি দলিল সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের ৭৪ ধারায় যদি দলিলটি যদি সরকারি কোনো দলিল হয় সেক্ষেত্রে এই সরকারি দলিলের কপি আদালতে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। এরপর হচ্ছে ৮ নম্বরে বলছে মূল দলিলে অনেক দলিলের বিবরণ থাকলে, যে মূল দলিলে যদি অনেক দলিলের বিবরণ থাকে অর্থাৎ বেশ কয়েকটা দলিলের বিবরণ থাকে এবং সেটা যদি বুঝতে কোনো প্রকার জটিলতার সৃষ্টি হয় সেক্ষেত্রে তার কপি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। এরপর বলা হয়েছে নকল ব্যবহারের বিধান, যদি এমন হয় যে বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে এই দলিলের যদি নকল ব্যবহারের বিধিবিধান থাকে সেই বিধিবিধান মাধ্যমিক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। তাহলে এই ছিল আমাদের ৬৫ ধারা, যে দলিলের অস্তিত্ব প্রমাণে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে যখন ব্যবহার করা যাবে, যে দলিলের অস্তিত্ব প্রমাণে যখন তার সার্টিফাইড কপি বা হচ্ছে ফটোকপি বা কোনো প্রকার সংগৃহীত কপি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে, এটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের ৬৫ ধারায়। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের ৬৫ ক উপধারা। আমাদের ৬৫ ক উপধারায় বলা হয়েছে ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের বিধান। ডিজিটাল রেকর্ড, তাহলে ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝাইছে? আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে সকল এভিডেন্স সংগ্রহ করতে পারি সেগুলোর কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ডিজিটাল রেকর্ড প্রমাণের বিশেষ বিধান। ডিজিটাল রেকর্ড বলতে কি বুঝাইবে? কম্পিউটারের মাধ্যমে কোনো প্রিন্ট আউট, কম্পিউটারের মাধ্যমে কোনো প্রিন্ট আউট, সিডি বা ডিভিডিতে কোনো প্রিন্ট আউট বা কোনো ভিডিও ফুটেজ, তারপর হচ্ছে পেন ড্রাইভে কোনো ভিডিও ফুটেজ অথবা হচ্ছে কোনো ভিডিও, মোবাইল রেকর্ড, যে মোবাইল রেকর্ডের কথা বলা হয়েছে সেটা কল রেকর্ড হতে পারে, ভিডিও রেকর্ড হতে পারে, ইমেইল অথবা জিমেইল, ইমেইল বা জিমেইলের মাধ্যমে কোনো রেকর্ড থাকলে এসএমএস হতে পারে, এমএমএস হতে পারে, আর হতে পারে ভিডিও ফুটেজ, এগুলোর প্রমাণ সম্পর্কে আমাদের বলা হয়েছে ৬৫ ক ধারায়। এগুলো কিভাবে প্রমাণ করতে হবে সেটা বলা হয়েছে ৬৫ খ উপধারায়। আমরা ৬৫ খ উপধারায় দেখবো এগুলো কিভাবে প্রমাণ করতে বলা হয়েছে। আমরা একটু আগে পড়েছিলাম ৬৫ ক উপধারা, ওখানে বলা হয়েছিল ডিজিটাল রেকর্ডের প্রমাণ। এবার আমরা দেখবো ৬৫ খ। ৬৫ খতে বলা হয়েছে এগুলো কিভাবে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে আমাদের কোন সোর্স থেকে সংগ্রহ করতে হবে। আমরা যদি বোর্ডে দেখি ১ নম্বরে বলছে ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা হতে হলে মোবাইল রেকর্ড যদি হয় তাহলে মোবাইল রেকর্ডের ক্ষেত্রে এই যে টেলিকম কোম্পানি থাকবে সেই টেলিকম কোম্পানির মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় সার্টিফিকেট লাগবে। যদি মোবাইল রেকর্ড প্রমাণ করতে হয় তাহলে টেলিকম কোম্পানির যথাযথ প্রক্রিয়ায় সার্টিফিকেট লাগবে। সিসিটিভির ফুটেজ হয় সেক্ষেত্রে সিসিটিভি সিস্টেমের দায়িত্বশীল যে কর্মকর্তা বা কর্তৃপক্ষরা থাকবে এই দায়িত্বশীল কর্মকর্তা বা কর্তৃপক্ষের স্বাক্ষর সংবলিত সনদপত্র লাগবে। যদি ইমেইল, জিমেইল বা কম্পিউটারের কোনো প্রিন্ট আউট হয় সেক্ষেত্রে যথাযথ সার্ভার লক দ্বারা কর্তৃপক্ষের সমর্থিত হতে হবে। অর্থাৎ যদি ইমেইল, জিমেইল অথবা পেন ড্রাইভ, ডিভিডি, সিডি এগুলো হয় সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা সার্ভার লক করতে হবে এবং তাদের স্বাক্ষরিত সনদপত্র প্রত্যয়ন করতে হবে। অর্থাৎ ৬৫ খতে বলা হয়েছে এই ডিজিটাল রেকর্ড প্রমাণ করতে হলে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এবং তাহলেই আমাদের এটা আদালতে সাক্ষ্য হিসেবে অর্থাৎ মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। ১ নম্বর হচ্ছে যে কোথা থেকে সংগৃহীত করা হয়েছে, যে ডিজিটাল এভিডেন্সটা সংগ্রহ করা হয়েছে এটা যথাযথ প্রক্রিয়ায় যথাযথ সোর্স থেকে সংগৃহীত হয়েছে কিনা সেটা দেখতে হবে। তারপর দেখতে হবে কিভাবে সংগ্রহ করা হয়েছে, মানে প্রক্রিয়াটা সঠিক ছিল কিনা, সংগ্রহের প্রক্রিয়াটা সঠিক ছিল কিনা, কে সংগ্রহ করেছে, মানে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যার সংগ্রহ করার কথা সে সংগ্রহ করেছে কিনা। আর একটা বলা হয়েছে যা সংগ্রহ করেছে সেটা অপরিবর্তিত আছে কিনা বা এর কোনো অংশ পরিবর্তন করা হয়েছে কিনা। যদি এগুলো সব ঠিক থাকে তাহলেই সেটা সাক্ষ্য আইনের ৬৫ খ উপধারা মোতাবেক আদালতে ডিজিটাল রেকর্ড সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের ৬৬ ধারা। সাক্ষ্য আইনের ৬৬ ধারায় বলা হয়েছে সাক্ষ্য আইনের ৬৫ ধারার ক অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি মাধ্যমিক সাক্ষ্য প্রদান করতে চায় কোনো দলিল সম্পর্কে তাহলে দলিল যার কাছে আছে তাকে তার উকিলের মাধ্যমে আদালতে দলিল দাখিলের জন্য পূর্বাহ্নে
নোটিশ প্রদান করতে হবে। তবে 6টি ক্ষেত্রে নোটিশ প্রদান করতে হবে না। সেই 6টি ক্ষেত্র কি কি আমরা যদি দেখি, 6টি ক্ষেত্রের ভিতরে প্রথমটি বলছে যে দলিল প্রমাণ করতে হবে তার যদি একটি নোটিশ হয়, যে দলিলটা আদালতে দাখিল করতে বলা হবে সেই দলিল যদি নিজেই একটা নোটিশ হয় সেক্ষেত্রে সেটা দাখিলের জন্য পুনরায় নোটিশ প্রদান করতে হবে না। 2 নম্বর বলছে যে অবস্থায় প্রতিপক্ষ জানে দলিলখানি তাকে পেশ করতেই হইবে, অর্থাৎ যে অবস্থায় প্রতিপক্ষ জানে তার প্রতিনিধির মাধ্যমে বা তার উকিলের মাধ্যমে যে হচ্ছে তাকে দলিলখানি পেশ করতেই হবে, সেক্ষেত্রে তাকে পুনরায় নোটিশ করার প্রয়োজন হবে না। 3 নম্বর বলছে প্রতিপক্ষ মূল দলিলটি প্রতারণা বা বল প্রয়োগে যদি দখলে নিয়ে থাকে, যদি জানে, আদালত জানে আগেই যে প্রতিপক্ষ মূল দলিলটি প্রতারণা করে বল প্রয়োগ করে তাদের দখলে নিয়েছে, যদি এটা থেকে আদালত জানে এবং এটা প্রতীয়মান হয় সেক্ষেত্রে তাকে নোটিশ প্রদান করতে হবে না পুনরায় দাখিলের জন্য। তারপর 4 নম্বর বলছে প্রতিপক্ষ তার প্রতিনিধি দলিলটি যদি আগেই আদালতে দাখিল করে থাকে, কি বলছে, প্রতিপক্ষ বা তার প্রতিনিধি যদি দলিলটি আগেই আদালতে এক কপি দাখিল করে থাকে সেক্ষেত্রে তাকে পুনরায় দাখিলের জন্য নোটিশ প্রদান করতে হবে না, এটা বলা হয়েছে 4 নম্বরে। 5 নম্বরে বলছে প্রতিপক্ষ যখন স্বীকার করে যে দলিলখানি হারানো গিয়েছে এবং আদালত এই বিষয়ে অবগত থাকে যে দলিলখানি হারানো গিয়েছে সেক্ষেত্রে তাকে পুনরায় দলিল দাখিলের জন্য নোটিশ প্রদান করার প্রয়োজন নাই। আর 6 নম্বরে একটা বলছে যে দলিলখানি যদি আদালতের এখতিয়ার বা নাগালের বাহিরে থাকে, আদালতের এখতিয়ার বা নাগাল বলতে বুঝাইছে যে এমন লোকের কাছে দলিলখানি আছে যে ওই লোক হয়তো বিদেশে অবস্থান করছে বা বাহিরের কোনো রাষ্ট্রে অবস্থান করছে, যে কারণে তার দলিলখানি এখন দাখিল করা সম্ভব নয়, সেক্ষেত্রে আদালত কোনো ক্রমেই নোটিশ প্রদান করবে না দলিলখানি দাখিলের জন্য। সেক্ষেত্রে নিয়ম হয়েছে যে তার প্রতিপক্ষ তার সাথে নেগোশিয়েট করে, আলোচনা করে কিভাবে দলিলটা দাখিল করা যায় সেটা করতে হবে, সেক্ষেত্রে আদালত নোটিশ প্রদান করবে না। তাহলে এই 6টি ক্ষেত্রে আদালতে দলিলখানি দাখিল করার জন্য নোটিশ প্রদান করতে হবে না, এছাড়া বাকি ক্ষেত্রে নোটিশ প্রদান করতে হবে, এটা বলা হয়েছে 66 ধারায়। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 67 ধারা। সাক্ষ্য আইনের 67 ধারায় বলা হয়েছে উপস্থিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তাক্ষর প্রমাণ করিতে হবে। তাহলে আমরা যদি বোর্ডে দেখি, এখানে বলা হয়েছে উপস্থিত দলিল লেখক বা স্বাক্ষরকারী বলে কথিত ব্যক্তির স্বাক্ষর বা হস্তাক্ষর প্রমাণ করতে হইবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে দলিলের লিখনের যে স্বাক্ষর অথবা যে হস্তাক্ষর নিয়ে প্রশ্ন ওঠে সেক্ষেত্রে কোন পদ্ধতিতে এটা প্রমাণ করা যাবে। এখানে কয়েকটি পয়েন্ট দেওয়া হয়েছে। 1 নম্বর বলা হয়েছে যে ব্যক্তি দলিল লিখিয়াছে অথবা স্বাক্ষর করিয়াছে তাকে আদালতের সম্মুখে হাজির করিয়া তার মুখ দিয়া বলাইয়া তার স্বাক্ষর প্রমাণ বা লিখন প্রমাণ করা যাইতে পারে। 2 নম্বর বলা হয়েছে দলিলখানি যাহার সম্মুখে বা যাহার উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছিল তাহাকে আদালতে ডাকিয়ে তার সাক্ষ্য দ্বারা এই দলিল লিখন এবং স্বাক্ষর প্রমাণ করা যাইতে পারে। 3 নম্বরে বলা হয়েছে সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক হস্তলিপি বিশারদের মাধ্যমে অথবা হ্যান্ডরাইটিং এক্সপার্টের মাধ্যমে তার দলিল লিখন এবং স্বাক্ষরের প্রমাণ করা যাইতে পারে। 4 নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি দলিল লিখেছে তার হাতের লেখার সাথে পরিচিত বা স্বাক্ষরকারীর হস্তলিপির সাথে পরিচিত এমন ব্যক্তিকে সাক্ষ্য দেওয়াইয়া দলিল লিখনের বিষয় এবং স্বাক্ষরের বিষয় প্রমাণ করা যায়। 5 নম্বরে বলা হয়েছে স্বীকৃত লিখন এবং স্বাক্ষরের সহিত দলিলখানি লিখন এবং স্বাক্ষর বিচারক মিলাইয়ে দেখতে পারেন, এটা সাক্ষ্য আইনের 73 ধারা মোতাবেক। এবং 6 নম্বরে বলা হয়েছে কোন ব্যক্তির অনুরোধে অন্য ব্যক্তি স্বাক্ষর করিয়াছেন বলিয়া প্রমাণ দেওয়া গেলে সেক্ষেত্রেও দলিল লিখন এবং হস্তাক্ষর প্রমাণ করা যাইতে পারে। উপস্থাপিত দলিল লেখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত ব্যক্তির স্বাক্ষর ও হস্তাক্ষর প্রমাণ পদ্ধতি 67 ধারা। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 67 ধারার ক অনুচ্ছেদ। 67 ধারার ক অনুচ্ছেদে বলা হয়েছে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ, অর্থাৎ এটি সুরক্ষিত ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্র ব্যতীত যদি কোনো গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর একটি ডিজিটাল রেকর্ডে সংযুক্ত করা হইয়াছে বলিয়া অভিযোগ করা হয় তখন এই ধরনের ডিজিটাল স্বাক্ষরটি যে গ্রাহকের ডিজিটাল স্বাক্ষর তাকেই প্রমাণ করিতে হইবে। অর্থাৎ যে ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠবে বা অভিযোগ উঠবে সেটা যদি সুরক্ষিত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত না হয় তাহলে যে ব্যক্তিকে নিয়ে এই প্রশ্ন উঠবে তাকে নিজেকেই এটা প্রমাণ করতে হবে যে এই স্বাক্ষরটি তার। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 68 ধারা। সাক্ষ্য আইনের 68 ধারায় বলা হয়েছে যে দলিল আইনগতভাবে সত্যায়ন করা প্রয়োজন তার সম্পাদনের প্রমাণ, মানে যে দলিলগুলো হচ্ছে আইনগতভাবে
প্রমাণের জন্য সত্যায়ন করা প্রয়োজন, সেগুলো কিভাবে প্রমাণ করতে হবে সেটা বলা হয়েছে। এখানে 3 প্রকার দলিলের কথা বলা হয়েছে। আমরা যদি বলে দেখি 3 প্রকার দলিল কি কি, একটা হচ্ছে মর্গেজ বা বন্ধকি, আর একটা হচ্ছে আপনার উইল, যেটা হচ্ছে দান সংক্রান্ত দলিল হয় অথবা হচ্ছে ওসিয়তমূলক দলিল হয়, আর একটা হচ্ছে আপনার ট্রান্সফার বা হস্তান্তর, যে হস্তান্তর হয় যে দলিলগুলো। এই 3 প্রকার দলিলের ক্ষেত্রে যদি কোনো জটিলতার সৃষ্টি হয়, সেটা আদালতে প্রমাণের জন্য যে 2 জন সাক্ষী থাকে, সেই 2 জন সাক্ষী থেকে কমপক্ষে একজন সাক্ষীকে আদালতে হাজির করতে হয় এবং হচ্ছে সত্যায়ন করতে হয়। ঠিক আছে, এটা বলা হয়েছে। প্রপার্টি অফ ট্রান্সফার একটা আইন আছে। প্রপার্টি অন ট্রান্সফার মানে হচ্ছে সম্পত্তি হস্তান্তর। এই সম্পত্তি হস্তান্তরের 3 ধারায় সাধারণত এই 3 প্রকার দলিলের কথা বলা হয়েছে, যে বন্ধকি দলিল, তারপর দান সংক্রান্ত দলিল, আর হচ্ছে হস্তান্তর সংক্রান্ত দলিল। এছাড়াও আরেকটা কথা বলা হয়েছে, যদি কোনো দলিল 1908 সালের রেজিস্ট্রি আইনের যথাযথ নিয়ম মান্য করে তৈরি করা হয় বা হচ্ছে সম্পাদিত হয়, সেক্ষেত্রে উক্ত দলিল প্রমাণের জন্য এই যে একজন সাক্ষীকে আদালতে হাজির হয়ে সত্যায়ন করার প্রয়োজন নাই, এটা এখানে বলা হয়েছে। তবে এছাড়াও কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হচ্ছে এই দলিল সত্যায়ন করা আদালতে গিয়ে প্রয়োজন হয় না। এর ভিতরে আছে আপনার যে দলিলের বয়স 30 বছরের ঊর্ধ্বে হয়, অর্থাৎ যে দলিলের বয়স 30 বছর হয়ে গেছে অলরেডি, সেই দলিল সত্যায়ন করার প্রয়োজন পড়ে না। এবং যে দলিল উভয় পক্ষ কর্তৃক স্বীকৃতি প্রদান করা হয় যে হ্যাঁ এই দলিলটি সম্পাদিত হয়েছে, সেক্ষেত্রেও এই দলিল আদালতে প্রমাণ করার জন্য সত্যায়নের প্রয়োজন হয় না। আর এখানে যে মর্গেজ দলিলটা বলা হয়েছে, এই মর্গেজ দলিলটা হচ্ছে 100 টাকার ঊর্ধ্বে, 100 টাকার ঊর্ধ্বে যদি কোনো মূল আদান প্রদান হয়, যে 100 টাকার ঊর্ধ্বে যদি কোনো মূলে আদান প্রদান হয়, সেক্ষেত্রে এটায় যে কমপক্ষে 2 জন সাক্ষী থাকতে হবে এবং এটা প্রমাণের জন্য 2 জন সাক্ষী কমপক্ষে একজন আদালতে এসে সত্যায়ন প্রদান করতে হবে। এখন কথা হলো যে আদালতে এসে সাক্ষী কি সত্যায়ন করবে? আদালতে এসে সাক্ষী সত্যায়ন করবে যে এই যে দলিলটা প্রদান করা হয়েছে, সেখানে যে স্বাক্ষর প্রদান করা হয়েছে, এই স্বাক্ষর তার, অথবা তার সম্মুখে এই দলিলটি সম্পাদিত হয়েছে, অথবা যে দলিলে স্বাক্ষরখানি সম্পাদকের স্বহস্তে প্রদত্ত, এই বিষয়টি উনি আদালতে এসে সত্যায়ন বা সত্যায়ন করবেন। আর একটা বিষয় হলো যে প্রত্যয়নকারী ব্যক্তি, যদি এই প্রত্যয়নকারী সাক্ষী যদি মারা যাই থাকে অথবা আদালতের নাগালের বাইরে থাকে, বিদেশে অবস্থান করে বা দীর্ঘদিন যাবত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম হয়, সেক্ষেত্রে উক্ত দলিল সত্যায়নের বা প্রত্যয়নের প্রয়োজন নাই, এটা বলা হয়েছে। অথবা যদি এই দলিলটি অস্বীকৃত না হয়, অর্থাৎ কোনো পক্ষ যদি নারাজি না দেয়, কোনো পক্ষ যদি এই দলিলের স্বীকৃতিটা অস্বীকার না করে, সেক্ষেত্রেও এই দলিলের সত্যায়নের বা প্রত্যয়নের প্রয়োজন হয় না, এটা বলা হয়েছে। তাহলে এই ছিল আমাদের সাক্ষ্য আইনের ৬৮ ধারা, যে দলিল আইনগতভাবে সত্যায়ন করা প্রয়োজন তা সম্পাদনের প্রমাণ। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের ৬৯ ধারা। সাক্ষ্য আইনের ৬৯ ধারায় বলা হয়েছে, সত্যায়নকারী সাক্ষী যদি না পাওয়া যায়, অর্থাৎ কোনো দলিল যখন হয়েছিল, সেটা উইল হোক অথবা মর্গেজ হোক অথবা কোনো হস্তান্তর দলিল হোক, সেক্ষেত্রে যে এই যে হস্তান্তরের দলিল অথবা অঙ্গীকারপত্র, সেখানে সাক্ষী যারা ছিল তাদেরকে যদি না পাওয়া যায়, তারা যদি মারা যায় অথবা হচ্ছে তারা আদালতের নাগালের বাহিরে থাকে, অথবা এমন হয় যে মুমূর্ষু অবস্থায় আছে, তিনি এই মর্মে সাক্ষ্য দিতে পারতেছেন না, অথবা তিনি যখন সাক্ষ্য দিয়েছিলেন তখন তিনি সুস্থ ছিলেন, এখন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছেন, সেক্ষেত্রে যদি এই দলিলটি প্রমাণ করতে হয়, এই অঙ্গীকারপত্রটি প্রমাণ করতে হয়, তাহলে বিকল্পভাবে প্রমাণ করতে হবে। বিকল্পভাবে প্রমাণ করার আগে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। সে যদি দেশে থাকে বা পলাতক থাকে বা সাক্ষী দিতে অনিচ্ছুক থাকে বা বিদেশে থাকে, সেক্ষেত্রে তাকে প্রথমে সমন দিতে হবে। সমনে যদি কাজ না হয়, তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে দরখাস্ত করতে হবে এবং আদালত ব্যবস্থা নিবে। তারপরে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি যে স্বাক্ষর প্রদান করছে, সেই স্বাক্ষর প্রমাণের জন্য হস্তলিপি বিশারদের শরণাপন্ন হওয়া যাবে, অথবা যারা চাক্ষুষ জানে যে তার হাতের লেখা সাধারণত এরকম, তার হাতের লেখার সাথে পরিচিত, তাদের মাধ্যমে বিকল্প সাক্ষ্য প্রমাণ করা যাবে। অথবা যদি এমন হয় যে সে আরো কয়েকটি দলিল সম্পাদন করছে বা কোথাও তার হাতের লেখা আছে, সে বিষয়ে ওখান থেকে সংগ্রহ করে দুটার কম্পেয়ার করে হস্ত বিষয়কের মাধ্যমে, হ্যান্ডরাইটিং এক্সপার্টের মাধ্যমে সেটা প্রমাণ করা যাবে। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের ৭০ ধারা। সাক্ষ্য আইনের ৭০ ধারায় বলা হয়েছে, সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। সত্যায়িত দলিল থাকবে, সেই দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি, এটা বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে সত্যায়িত দলিলের যে পক্ষ থাকবে, সেই পক্ষ কর্তৃক যদি সম্পাদনের স্বীকৃতি প্রদান করা হয়, এক্ষেত্রে কিভাবে আদালতে প্রমাণ করা যাবে তাই বলা হয়েছে। আমরা
এর আগের ধারায় পড়েছিলাম যে যদি এই সত্যায়ন প্রমাণ করতে হয় সেক্ষেত্রে কমপক্ষে একজন ব্যক্তিকে আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে হয়। আর এই ধারায় বলা হয়েছে সত্যায়িত দলিলের কোনো পক্ষ যদি এই মর্মে স্বীকারোক্তি প্রদান করে যে দলিলটি তাহার দ্বারা সম্পাদিত হয়েছে, সেক্ষেত্রে কোনো পক্ষকে আদালতে উপস্থিত হয়ে সত্যায়নের প্রয়োজন হবে না। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 71 ধারা। সাক্ষ্য আইনের 71 ধারায় বলা হয়েছে সত্যায়নকারী সাক্ষী দলিল সম্পাদন যদি অস্বীকার করে সেক্ষেত্রে করণীয় কি। অর্থাৎ যে ব্যক্তি সত্যায়ন করেছিল, দলিলে যে সাক্ষী ছিল, দুজন সাক্ষী ছিল, সেই সাক্ষী যদি দলিল সম্পাদনের বিষয়টি আদালতে এসে অস্বীকার করে অথবা বায়াস্ট হয়ে যায়, কোনোভাবে প্রভাবিত হয়ে অস্বীকার করে বা তার স্মরণ নাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে বিকল্পভাবে প্রমাণ করতে হবে। বিকল্পভাবে প্রমাণ কি? সেক্ষেত্রে দলিল লেখকের মাধ্যমে হতে পারে অথবা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হতে পারে বা তার হ্যান্ডরাইটিং অ্যানালাইসিসের মাধ্যমে হতে পারে, এটাও বলা হয়েছে। যদি একটা উদাহরণ দেই, উদাহরণে বলা হয়েছে ক এবং খ, এই ক ও খ এর ভিতরে একটা ডিড, একটা চুক্তি বা দলিল সম্পন্ন হয়েছে ক এবং খ এর ভিতরে। এই ক ও খ এর ভিতরে যখন একটা দলিল বা চুক্তি সম্পাদিত হয়েছে তখন সাক্ষী ছিল গ এবং গ, গ এবং ঘ। তাহলে এই দুইজন ছিল তখন সাক্ষী। এখন যখন এই দলিল নিয়ে প্রশ্ন উঠছে, এই চুক্তি নিয়ে প্রশ্ন উঠছে, তখন আদালতে এসে গ এবং গ দুজনেই অস্বীকার করছে দলিলের বিষয়টি, যে তারা জানে না। কিন্তু বাস্তবে দলিল হয়েছিল বা চুক্তি হয়েছিল। এখন আদালতে হয়তো প্রভাবিত হয়ে বা অন্য দাতাগৃহীতার কাছ থেকে কারো কাছ থেকে সে লাভবান হয়ে আদালতে আইসা বলছে যে তারা ছিল না, তারা এই বিষয়ে কিছু জানে না দলিলের বিষয়। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই যে চ আছে, চ ছিল দলিল লেখক, এখানে এই দলিল লেখককে হাজির করে তার সাক্ষীর মাধ্যমে প্রমাণ করা যাবে, অথবা যে ডিজিটাল অ্যানালাইসিস প্রক্রিয়া আছে অথবা পার্শ্ববর্তী চাক্ষুষ যারা সাক্ষী আছে তাদের কাছ থেকেও তথ্যের ভিত্তিতে এই চুক্তি বা দলিল প্রমাণ করা যাবে। এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 71 ধারায়। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 72 ধারা। সাক্ষ্য আইনের 72 ধারায় বলা হয়েছে যে দলিল সত্যায়ন করা আইনত প্রয়োজন নয় তাহার প্রমাণ। কি বলা হয়েছে? যে দলিল সত্যায়ন করা আইনত প্রয়োজন নয়, যেটা হচ্ছে আইনত প্রয়োজন নয়, সেটা যদি সত্যায়ন করা হয় তাহার প্রমাণ। অর্থাৎ কিছু দলিল আছে যেগুলো রেজিস্ট্রি দলিল বা হচ্ছে যেগুলো প্রমাণিত, সেগুলো যদি সত্যায়ন কপি উত্তোলন করা হয় কোথাও থেকে অথবা হচ্ছে প্রমাণিত কপি থাকে, অর্থাৎ যে দলিল সত্যায়ন করার প্রয়োজন নাই সেই দলিল যদি সত্যায়ন করা হইয়াও থাকে, সেক্ষেত্রে ওই সত্যায়ন করা দলিলটি স্বাভাবিক নিয়মেই ব্যবহৃত হবে, অসত্যায়িত হিসেবেই গণ্য হবে। এটা বলা হয়েছে। এটাকে আইনের ভাষায় বলা হয় অধিকন্তু দোষ হয়। অর্থাৎ যেটা প্রয়োজন নাই সেটা যদি করা হয়, যেমন যে সকল দলিলের আপনার সত্যায়ন করা প্রয়োজন নাই, যদি সেগুলো সত্যায়ন করা হয়, এটাকে আইনের ভাষায় বলা হয় অধিকন্তু দোষ হয়। মানে যেটা প্রয়োজন নাই সেটা করা। তাহলে যেসব দলিলের সত্যায়ন করা প্রয়োজন নাই তা যদি সত্যায়ন করাও হয়, সেক্ষেত্রে সত্যায়নকৃত অঙ্গীকারপত্র বা দলিল বা চুক্তিপত্রটি অসত্যায়ন হিসেবে স্বাভাবিকভাবেই ব্যবহৃত হবে। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 72 ধারা। এই পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 73 ধারা। সাক্ষ্য আইনের 73 ধারায় বলা হয়েছে সম্পাদিত দলিলে স্বাক্ষর, হস্তাক্ষর, সিল বা আঙ্গুলের ছাপের সহিত অন্য কোনো স্বাক্ষর, হস্তাক্ষর বা আঙ্গুলের ছাপ অথবা সিলমোহর মিলাইয়া দেখে প্রমাণ করা। অর্থাৎ যদি বিষয়টা এমন হয় যে আদালতে স্বীকৃত দলিলের স্বাক্ষর, হস্তাক্ষর অথবা সিল বা আঙ্গুলের ছাপ নিয়ে তর্কিত হয় বা জটিলতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে আদালত এটা কিভাবে প্রমাণ করতে পারবে, এটা বলা হয়েছে এই 73 ধারায়। আমরা যদি দেখি সেখানে 3টা অপশন দেওয়া হয়েছে, 3 ভাবে প্রমাণ করতে পারবে। 1 নম্বরে পারবে বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করিয়া। যদি এই স্বাক্ষর, হস্তাক্ষর, সিলের অথবা আঙ্গুলের ছাপ নিয়ে জটিলতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করিয়া সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক সেটা প্রমাণ করতে পারবে। আর 2 নম্বর হচ্ছে তর্কিত হস্তাক্ষর, মানে যে হস্তাক্ষরটা নিয়ে আদালতে তর্কের সৃষ্টি হয়েছে বা জটিলতার সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে সেই প্রবৃত্তি ওই হস্তাক্ষর যিনি চিনেন, ওই হস্তাক্ষরটি যিনি চিনেন তার সাক্ষ্য লইয়া 47 ধারা মোতাবেক, সাক্ষ্য আইনের 47 ধারা মোতাবেক প্রমাণ করা যাইতে পারে। আরেকটা বলা হয়েছে আদালতে তর্কিত ব্যক্তির হস্তাক্ষর গ্রহণ করিয়া। অর্থাৎ আদালতে যখন তর্কিত ব্যক্তি উপস্থিত হইবে তখন তার হস্তাক্ষর ম্যাজিস্ট্রেটের সামনে গ্রহণ করিয়া সম্পাদিত দলিলে যে হস্তাক্ষর আছে বা স্বাক্ষর আছে বা সিল আছে সেটা মিলাইয়া দেখিয়া, সেটা বলা হয়েছে বর্তমান ধারার এই যে 73 ধারা, যেটা চলমান। তাহলে এই 3 প্রক্রিয়ায় হস্তাক্ষর, স্বাক্ষর
আঙ্গুলের ছাপ বা সিলের বিষয়ের জটিলতা প্রমাণ করা যায়। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের 73 ধারায়। যদি একটা উদাহরণ দেই, মনে করি একজন তর্কিত ব্যক্তি যে দলিলে অথবা চুক্তিতে বা অঙ্গীকার পত্রে হাবিব নামে একজন ব্যক্তি আছে, এই হাবিবের হস্তাক্ষর বা স্বাক্ষর বা সিল নিয়ে যদি তর্ক উঠে, সেক্ষেত্রে আদালত কি করবে? সেক্ষেত্রে আদালত এই হাবিবের স্বাক্ষর বিশেষজ্ঞ মতামতের মাধ্যমে প্রমাণ করতে পারবে সাক্ষ্য আইনের 45 ধারা মোতাবেক। আর যদি এমন হয় যে বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন নাই, হাবিব উপস্থিত আছে, সেক্ষেত্রে এই হাবিবের হাতের লেখা দীর্ঘদিন যাবৎ যিনি চিনেন, অর্থাৎ যার চাক্ষুষ আইডিয়া আছে, সেই ব্যক্তি আদালতে যদি এসে সাক্ষী প্রদান করে, সাক্ষ্য প্রদান করে, তাহলে সাক্ষ্য আইনের 47 ধারা মোতাবেক সেটা প্রমাণ করা যাবে। সাক্ষ্য আইনের 47 ধারা মোতাবেক সেটা প্রমাণ করা যাবে। আর একটা হলো যে আদালতে হাবিব হাজির হয়েছে, এই হাবিবের হস্তাক্ষর ম্যাজিস্ট্রেটের সামনে গ্রহণ করা হয়েছে। গ্রহণ করার পরে সেখানে যে চুক্তিতে অঙ্গীকার পত্রে বা দলিলে হস্তাক্ষর প্রদান করা হয়েছে, সেই হস্তাক্ষরের সাথে পুঙ্খানুপুঙ্খানু ম্যাজিস্ট্রেট বা আদালত মিলাইয়া, যে সেই সিল মিলাইয়া দেখা সেটা প্রমাণ করতে পারে, এটা বলা হয়েছে চলমান ধারা সাক্ষ্য আইনের 73 ধারা। তাহলে এটাই আমাদের সাক্ষ্য আইনের 73 ধারায় বলা হয়েছে যে স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর, হস্তাক্ষর, সিল অথবা আঙ্গুলের ছাপের সাথে তুলনা করিয়া যে ক্ষেত্রে অঙ্গীকার পত্র, দলিল অথবা কোনো চুক্তিপত্র প্রমাণ করা যায়। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 73 ক উপধারা। সাক্ষ্য আইনের 73 ক উপধারায় বলা হয়েছে ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ, অর্থাৎ যার দ্বারা ডিজিটাল স্বাক্ষরটি সংযুক্ত করা হয়েছে, উক্ত স্বাক্ষরটি সেই ব্যক্তির কিনা তাহা নির্ণয় করার জন্য আদালত নির্দেশ দিতে পারে। সেক্ষেত্রে দুটো উপায়ে প্রমাণ করা যাবে। এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি বা নিয়ন্ত্রণকারী সংস্থা বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ডিজিটাল স্বাক্ষর প্রদান করেছেন, তাদের কাছ থেকে সনদপত্র দাখিল করতে হবে আদালতে, এর মাধ্যমে প্রমাণ করা যাবে। এবং 2 নম্বরে হচ্ছে যদি কোনো কর্তৃপক্ষ অনুমোদন করে সে ডিজিটাল স্বাক্ষর প্রদান করবে এবং এই মর্মে কোনো কর্মচারী বা কর্মকর্তা তার স্বাক্ষর সার্ভারে অথবা যথাযথ প্রযুক্তিতে সংস্থাপন করেন, তাহলে সেই ব্যক্তি যদি কোনো প্রকার সনদ দেন, সেক্ষেত্রে এটা প্রমাণ করা যাবে। আমরা যদি দেখি, বলছে যে ব্যক্তি বা নিয়ন্ত্রক বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ ডিজিটাল স্বাক্ষর প্রদানের জন্য অনুমতি দিচ্ছেন, তাদের সনদ দাখিল করতে হইবে। আর 2 নম্বর বলছে অন্য কোনো ব্যক্তিকে ডিজিটাল স্বাক্ষর সনদে তালিকাভুক্তির সার্বজনীন দাবি বা আবেদন করতে এবং সেই ব্যক্তি কর্তৃক সংযুক্ত হয়েছে বলে কথিত ডিজিটাল স্বাক্ষর যাচাই করতে। অর্থাৎ এক ব্যক্তিকে আদেশ প্রদান করা হয়েছে যে তার ডিজিটাল স্বাক্ষর গ্রহণের জন্য। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে এখানে বলা হয়েছে যে এক্স এর ডিজিটাল স্বাক্ষর নিয়ে আদালতে প্রশ্ন উঠছে যে স্বাক্ষরটি এক্স এর কিনা। যে এক্স এর যে ডিজিটাল স্বাক্ষর, সেই ডিজিটাল স্বাক্ষর নিয়ে আদালতে প্রশ্ন উঠছে যে স্বাক্ষরটি এক্স এর কিনা। এক্ষেত্রে যদি এটা প্রমাণ করতে হয় যে স্বাক্ষরটি এক্স এর, কি করতে হবে? যে এক্স এর কর্তৃপক্ষ, এখানে এক্স এর কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রক সংস্থা বা তার প্রত্যয়নকারী অফিস হচ্ছে ওয়াইজেড। এই ওয়াইজেড হচ্ছে এক্স এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। যদি এটা প্রমাণ করতে হয় যে হ্যাঁ স্বাক্ষরটি এক্স এর ডিজিটাল স্বাক্ষর, সেক্ষেত্রে এই এক্স এর যে নিয়ন্ত্রক সংস্থা বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে ওয়াইজেড, এই ওয়াইজেড এর কাছ থেকে একটি সনদপত্র দাখিল করতে হবে। একটা সনদপত্র এই মর্মে দাখিল করতে হবে যে হ্যাঁ তাকে ডিজিটাল স্বাক্ষর প্রদান করা হইয়াছে, এই স্বাক্ষরটি তার। এবং আরেকটা উপায় হচ্ছে যে যদি দেখা যায় যে এক্স দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক্স এর ডিজিটাল স্বাক্ষর ওয়েবসাইটে অথবা নির্ধারিত স্থানে সংযুক্ত করার জন্য কোনো অফিসের কর্মকর্তা বা কর্মচারীকে নির্দেশ প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে যদি অফিসের ওই নির্ধারিত কর্মকর্তা বা কর্মচারী সার্বজনীনভাবে তার স্বাক্ষর ডিজিটাল ওয়েবে যুক্ত করে থাকে, তার যে প্রদত্ত স্বীকৃতি বা তার যে প্রদত্ত সনদ, সেটাও আদালতে গ্রহণযোগ্য হবে, সেটার মাধ্যমেও প্রমাণ করা যাবে। এই 2টা উপায় এখানে বলা হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের 73 খ উপধারা। 73 খ উপধারায় বলা হয়েছে স্বীকৃত বা প্রমাণিত হয়েছে এরূপ অন্যান্য সাক্ষ্যের সঙ্গে ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্যের তুলনা। তাহলে আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে যে স্বীকৃত বা প্রমাণিত এরূপ অন্যান্য সাক্ষ্যের সঙ্গে বস্তুগত
এবং হচ্ছে ফরেনসিক স্বাক্ষর তুলনা। বস্তুগত এবং ফরেনসিক সাক্ষ্য, প্রথমত বুঝতে হবে আমাদের বস্তুগত সাক্ষ্য ফরেনসিক সাক্ষ্য কোনগুলো। যেমন হচ্ছে আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, হাতের ছাপ, তালুর ছাপ, চোখের আইরিশ, আঙ্গুলের নখ অথবা কোনো বীর্য আলামত, চুল, কোনো লালা, যদি এই জাতীয় কোনো ডিএনএ আলামত থাকে সেক্ষেত্রে এই যে আলামত সংগৃহীত হবে সেই আলামত অভিযুক্ত ব্যক্তির কিনা এটা পরীক্ষার মাধ্যমে তুলনা করে দেখার জন্য আদালত আদেশ দিতে পারবে। যেমন মনে করেন একটা মামলা হয়েছে, মামলাটা হলো ধর্ষণের মামলা। এই ধর্ষণের মামলায় আসামি স্বীকারোক্তি প্রদান করেছে যে সে ধর্ষণ করেছে, কিন্তু সেখানে দেখা গেছে যে কিছু আলামত পাওয়া গেছে, আলামত হিসেবে টিস্যু পাওয়া গেল, যে টিস্যুতে বীর্যের ছাপ আছে বলে মনে হইতে পারে, অথবা ভিকটিমের পোশাক, যেরকম হচ্ছে ভিকটিমের সালোয়ার কামিজ, এই পোশাক যদি জব্দ করা হয়, সেই পোশাক জব্দের পরে সেখানে বীর্যের উপস্থিতি আছে কিনা এবং অভিযুক্ত ব্যক্তির কিনা তা তুলনা করার জন্য নমুনা হিসেবে এটা আদালত আদেশ প্রদান করতে পারে, অর্থাৎ ডিএনএ টেস্টের আদেশ প্রদান করতে পারে। এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের ৭৩-এর ক্ষয়ের ১ নম্বর ক্লোজে। ৭৩-এর ক্ষয়ের ২ নম্বর ক্লোজে বলা হয়েছে বীর্য, চুল, রক্ত, ডিএনএ নমুনা বা কোনো জৈবিক আলামত, যেমন হচ্ছে আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, পায়ের ছাপ, তালুর ছাপ বা কোনো নখ বা মাথার চুল, চোখের আইরিশ, এগুলো যদি কোনো ব্যক্তির অধিকারে থাকে অথবা কোনো ব্যক্তি কর্তৃক সৃজিত হয় বলে আদালত জানতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারে, যাতে সে বিষয়ে আদালত তুলনা করতে সক্ষম হয়। এরপরে সাক্ষ্য আইনের ৭৩-এর ক্ষয়ের ৩ নম্বর ক্লোজে বলা হয়েছে সাক্ষ্য আইনের ৬০ এবং হচ্ছে ১৬৫ ধারা মোতাবেক কোনো কিছু আদালতে শনাক্তকরণ সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ সহ একটি প্রদর্শনী হিসেবে আদালতে উপস্থাপন করতে বাধা দেবে না। এটা বলা হয়েছে ৭৩-এর খ উপধারার ৩ নম্বর ক্লোজে।